আমি কথা বলতেই পারি, আগে তো বলতে পারতাম না। প্রিয় সাংবাদিক ভাই, আমাদের উপস্থিত মহানগরীর সভাপতি রবিউল ইসলাম রবিউল, আমাদের রবিন সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে একটা বিপজ্জনক অবস্থায় আমি আছি মনে করি। তো কারণ আমি দেখেছি আমার জীবনের অভিজ্ঞতা থেকে যে একটা কথা যখন বলি না, পুরা একটা লাইনের মধ্যে থেকে নাস্তিক কয়েকটি শব্দ নিয়ে নিজের মনের মাধুরী দিয়ে সাংবাদিক ভাইয়েরা এমনভাবে বিকৃত করে, অর্থাৎ আমার বক্তব্য অবস্থা শেষ। দয়া করে এই কাজটি করবেন না। আপনাদের আজকে আমন্ত্রণ জানিয়েছে আমাদের ছোট ভাইরা, আমাদের উত্তরসূরিরা, মজনুর অভিনেতা এবং ঢাকা মহানগর আমি যদি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের অত্যন্ত একটা ভালো কাজ করেছি, যেটা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আজকে মতবিনিময় সভায় সাংবাদিকরা কথা বললেন। আমাদের ভালোই লাগলো, এটা খুব খারাপ হয়নি। আমি ধন্যবাদ জানাই আমাদের ছোট ভাইদেরকে। তো আমি প্রথমেই একটা কথা দিয়ে শুরু করবো, সেটা হলো আমাদের আমার ছোট ভাই সালাম একটা বক্তব্য বলেছেন নির্বাচনের কথা, যে আমরা শুধু নির্বাচন চাচ্ছি, এমন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা চলে যাবে। অনেকে ভাবেন, অনেকে বলেন যে এই কথা ভেবে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে। দেশবাসী ভাবে, সমস্ত রাজনৈতিক দল ভাবে, যারা দেশ নিচ্ছে তারা ভাবে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে। আমরা কিন্তু এটা ভাবি না। আমরা চাই, আমরা ভাবি নির্বাচন দেশের মানুষের অধিকার। এই অধিকারের জন্য, ভোট দেওয়ার অধিকারের জন্য আমরা 70টি বছর আন্দোলন করেছি। নিজের জীবনের অর্ধেক সময়, অন্তত আমার এবং আমার মতো যারা আছে তারা জেলখানায় অথবা পলাতক জীবন কাটিয়েছে। আমার নিজের জীবনে বলবো, আমার পরিবারের মধ্যে আমার হয়েছিল 11 বছর জেল, আমার স্ত্রীর 16 বছর জেল, আমার ছোট ভাইয়ের 8 বছর জেল। এরকম বাংলাদেশের বহু নেতা কর্মীদের জেল হয়েছে। তো প্রিয় ভাইয়েরা, তো আমরা যে আন্দোলনটা করছি 17 বছর, এই আন্দোলনে কি একেবারেই কোনো কাজে লাগে নাই। বিশেষভাবে একটা কথা ধরেন যে একটা এই বিল্ডিংটা কি উপর থেকে কাটা শুরু হয়েছিল না নিচ থেকে শুরু হয়েছে? নিচ থেকে শুরু হয়েছে, একের পর ইট গাঁথা হয়েছে, একটা বিল্ডিং তৈরি হয়েছে। কেউ যদি ভাবেন যে আমরা একেবারেই আসমান থেকে নাজিল হয়েছি এবং আমরা সমস্ত কিছু আমাদের দখলে, সারা বাংলাদেশ আমাদের সমর্থনে আছে, সুতরাং আমরা যা খুশি তাই করবো, এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়। নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতা আসবে, এই কথা যারা ভাবেন সঙ্গে এটা কেমন, এটা যদি ভাবেন, এটা যদি ভাবেনি আপনারা, তাহলে এটা কেন ভাবেন না যে বিএনপি একটা অত্যন্ত জনপ্রিয় একটা দল? এটা কেন ভাবেন না? পাশাপাশি বিএনপি ক্ষমতা নাই এখন, নির্বাচন দিলে বিএনপি রিগিং করবে সে অবস্থাও নাই। সুতরাং নির্বাচন দিলেই যদি বিএনপি ক্ষমতা আসে, তাহলে আপনাকে ধরেই নিতে হবে যে বিএনপি নির্বাচনে যাওয়ার মতো মানে জনপ্রিয়তা আছে। ওখানে আপনাদের ভয়টা কেন? জনপ্রিয় একটা দল যদি ক্ষমতা যায়, আপনার অসুবিধা কি? কিংবা আমরা তো বলছি না যে বিএনপি ক্ষমতায় যাবে, যারা ভাবেন তাদের উদ্দেশ্যে বলছি, বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই, আগে বলে না। আমি বলছি বিএনপি নির্বাচন চায়, ভোটের অধিকার চায়, কথা বলার অধিকার চায়। আমরা আদায় করেছি কথা বলার অধিকার। আজকে আমার সামনে অনেকগুলো সংবাদপত্র, টেলিভিশন বোধহয় করা হবে, 30টা টেলিভিশন আছে, আমার সংবাদপত্র 40-এর উপরে আছে। একটু ভেবে রাখেন তো, একটু চিন্তা করেন। অবশ্য আপনাদের অনেকের তখন জন্ম হয় নাই। সকালবেলা ঘুম থেকে শুনি সমস্ত পত্রিকা বাতিল হয়ে গেছে, শুধু 4টি পত্রিকা চলবে, ইত্তেফাক,
সংবাদ, মর্নিং নিউজ, বাংলার বাণী না অবজারভার, এবং আমরা পত্রিকা খুলে দেখলাম এই পেপারে যেটা লেখা হয়েছে ওই পেপারে তাই লেখা আছে, মানে একই প্রিন্ট, একই রকম। সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছে, অথবা অধিকার কেড়ে নিয়েছে মানুষের। আজকে এই যে এত সাংবাদিক, এত সংবাদপত্র, এতে অনেক বেকার সমস্যার সমাধান হয়েছে না? দেখেন তো একটু, প্রত্যেক সাংবাদিক একটা সংবাদপত্রে কাজ করেন, বেতনও পান, টেলিভিশনে হোক, পত্রিকা হোক। এই যে একটা সংস্কার, এটা কে করেছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শুধু সংস্কারের কথা বলি আমরা, পার্লামেন্টারি গণতন্ত্র কে দিয়েছিল? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বহুদলীয় গণতন্ত্র কে দিয়েছিল? আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এগুলো সংস্কার না? কোনদিন ঘোষণা দিয়েছি আমরা? কোনদিন বলেছি যে আমার কথা বলেছি আমি সংস্কারগুলো করবো? শুধু সংস্কার করবো, সংস্কার করবো, সংস্কার। এক ভোট দিয়ে আছে, কিন্তু আমাদের হচ্ছে আস্তে আস্তে আমাদের স্থিমিত হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, আমার কথা একটু শুনতে পারে, দেশের পরিস্থিতি আজকে কেমন? আমার সাংবাদিক ভাই ভালো আছেন, কথা বলতে পারেন। কিন্তু একটা সময় ছিল, এই কদিন আগে, 5 আগস্ট আগে, এই সাংবাদিক ভাইদের মধ্যে অনেকেই, এই টেলিভিশনের মধ্যে অনেকে বলতে আমি বলবো 95% সরকারের কথা বলতে চলতে বাধ্য হয়েছিল। আমি বারবার একটা কথা বলেছি, কথাটা আপনাদের অনেকেই বোধ হয় ভালো লাগে না কিংবা আমরা বলতে চান না। আমি বারবার বলেছি, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে, বরাবর ছিল, এখনো আছে, কিন্তু সাংবাদিকদের কোনো স্বাধীনতা নাই। আমার কথা বুঝতে পেরেছেন? সাংবাদিকের মালিক, সংবাদ মালিক যদি বলে দেয় কোন সাংবাদিকদের তোমাকে এরই করতে হবে, আওয়ামী কিনা বলে সেটা বলতে হবে, এরই করতে হবে, তাকে সাধ্য কিছু করার কিছু করার নেই। আমাদেরকে সেখানে নিয়ে যেতে হবে দেশটাকে, সংবাদপত্রের স্বাধীনতাকে, যে সাংবাদিকরা যেন তার আসল কথাটা জনগণের সামনে তুলে ধরতে পারে। প্রিয় ভাইয়েরা, সংস্কার কথা বলছেন, করেন, আমাদের কোনো আপত্তি নেই, আগে করেন, কিন্তু যথাসময়ে দেশের মানুষের প্রত্যাশা নিয়ে নির্বাচন দেবেন। কিন্তু তার আগে আমরা আমাদের অবস্থান থেকে বারবার বলেছি যে আওয়ামী লীগের প্রেতাত্মাকে রেখে হাসিনা চলে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা সব রয়ে গেছে। আমার সামনে এখন 8 জনের নাম আছে, আমি আর বলবো না, সবাই সচিব হিসেবে আজকে মন্ত্রণালয়ে অবস্থান করছে। আবার সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এত কথার পরেও, এত বিরোধিতার পরও মাত্র 2 দিন অথবা 3 দিন আগে সচিবালয়ে আরেকজন প্রাক্তন সচিবকে, রিটায়ার্ড সচিবকে, বাকশালী সচিবকে নিয়োগ দেওয়া হয়েছে এই কয়েকদিন আগে, আজকে কালকে অথবা পরশুদিন। এখন বাকশালের প্রেতাত্মাকে বগল দাওয়া করে নিয়ে আপনারা কি সংস্কার করবেন? জাতির কাছে প্রশ্ন জাগে, আমার কাছেও প্রশ্ন জাগে। আমরা কি আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার রাস্তা করে দিচ্ছি? এই যে আজকে বিভেদ, বৈষম্যমূলক কথাবার্তা বলা হচ্ছে, এই কিছুক্ষণ আগে আমাদের ছোট ভাইকে বলা যাবে না, এখন আমাদের ছেলেরা যারা নাকি আন্দোলনের স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছে 5ই আগস্ট, এককভাবে তারা এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায়। কিন্তু আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, আমরাও জানি যে যখন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন প্রায় নিবিড়, তখন কিন্তু প্রাইভেট যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো
সামনে এগিয়ে আসে, সাধারণ মানুষ সামনে এগিয়ে আসে, আমরা এগিয়ে যাই। আমাদের বিএনপি রাজনৈতিক কর্মী 462 জন মারা গেছে, এর মধ্যে 462 জন বিএনপি কর্মী মারা গেছে। তো নিশ্চয়ই নেতৃত্ব একদম থাকবে, পিছনে হাজারো লোক থাকবে, কিন্তু এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না। এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে, একের প্রতি অপরের বিদ্বেষ সৃষ্টি হবে। এই যে আমার কথা বলতে হচ্ছে, আমি এই কথাটা বলতে বাধ্য এই কারণে 71 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং সেটা একবারে ফ্রন্ট ফাইটে অংশগ্রহণ করেছি, মুখোমুখি যুদ্ধে সামনাসামনি। আমার সঙ্গে বহু সহকর্মী 71-এ মারা গেছে, আমার বন্ধু বান্ধব টোটাল মারা গেছে প্রায় 3 লক্ষ, শহীদ হয়েছে। শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান, সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে। আমরা তোমাদের সিনিয়র হিসেবে, তোমাদের হিসেবে আমরা কষ্ট পাই। এটা কি করছে, কথাটা এভাবে বলাটা কি হলো? 12টায় ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিলের যোগ্য। যদি নতুন কোন সংবিধান লিখতে হয় তাও তো লিখতে হবে আগের অমুক সালের সংবিধান বাতিল করে এই সংবিধান জারি করা হলো, এটা তো লিখতে হবে। তো সুতরাং এই সংবিধানকে সংশোধন করা যাবে। আমি আগের বক্তব্য একটা বলেছিলাম, একজন খুব আমার প্রক্ষিপ্ত হয়ে গেছেন, যিনি আমার আরেক ছোট ভাই, প্রিয়, উনি বাইরে থেকে দেশকে পরিচালনা করার চেষ্টা করছেন, ছাত্র ভাইদের পরিচালনা করার চেষ্টা করছেন। উনি খুব ক্ষিপ্ত হয়ে গেছেন। আমি বলেছিলাম যে সংবিধান একটি রাত খাতা নয়, ছুঁড়ে ফেলে দিল। তা আমি বলবো আজকে যাদের যদি কেউ আর ভুল হতে পারে, আমি প্রথমেই আমাদের সন্তানদের কাছে, অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আমাদের ভাইদের কাছে, এই সন্তানদের কাছে অনুরোধ জানাবো, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। সেটা হলে এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকে আসে, কবর দিয়ে দেবো, মেরে ফেলবো, কেড়ে ফেলবো, এই সমস্ত কথা কিন্তু ভালো কথা নয়। জাতিকে আজকে জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, আমরাও তাকিয়ে আছি তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না। আমি যেটুকু বিশ্বাস করি, কিছু লোক বাইরে থেকে সরকার গঠন করে ফেলেছেন, মনে হয় এরকম। তারা আবার বলেনও যে আমাদের সঙ্গে এদেশে কথাবার্তা হয়, এবং তাদের কথাবার্তা যে ধাঁচ, আজকে আমাদের ছাত্রদের কথাবার্তা যে ধাঁচ একই রকম। আমরা কি তাহলে 71 সালে কি করলাম? আমার প্রশ্ন, 71 সালে জাতি কি করলো? আমরা কি অন্যায় করেছিলাম? আমি জানি একটা পক্ষ বলবে যে হ্যাঁ, ওই দিন পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করে আপনারা অন্যায় করেছেন, বলতে পারেন, স্বাধীনতা আছে। কিন্তু আমরা কি অন্যায় করেছিলাম যুদ্ধ করে, এই দেশকে স্বাধীন করে? বাকশাল কায়েম করলো আওয়ামী লীগ, হাসিনা দেশটাকে 15 বছরে শেষ করে দিল। আমি কালকে বলেছি প্রায় ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল। এখান থেকে উদ্ধার করার জন্য তো আমরা 17 বছর আন্দোলন করছি। আমাদের আন্দোলনের, আমাদের কথায় কোনো মূল্য নাই। এককভাবে কোন মতামত না নিয়ে, সিনিয়রদের সঙ্গে কথা না বলে এই কথা বলে তবে ঠিক হলো? আমি 72-এর সংবিধানের সমর্থক নই, আমি 71-এর মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক। আমি মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই এই সংবিধান, যদি মুক্তিযুদ্ধটা যদি 71-এর আগেই শেষ হয়ে যেত, অর্থাৎ 71-এর প্রথম দিন শেষ হয়ে যেত, তাহলে সংবিধান দেখা হতো বোধ হয় 71-ই। কি করতেন? ডিসেম্বরে আত্মসমর্পণ করলো, তো সুতরাং এই সংবিধানটা করতে হলো। তখন উপায় ছিল না, সংবিধান করতে হলো, দেশ চলতে হবে। তো এইভাবে দেশ চলা যায় না, এখন যেমন চলতেছে এইভাবে একটা দেশ চলে। সুতরাং প্রিয় ভাইরা, আজকে আওয়ামী লীগের দোসরদেরকে
মন্ত্রণালয়ে রেখে এই যে আগুন লেগেছে না কয়েকদিন আগে এখানে মন্ত্রণালয়ে, তারা কিন্তু আরেকবার আগুন লেগেছিল জানেন না এটা? ওই যে চিরাং সিপোর্টের বাড়ির মধ্যে আগুন লেগেছিল, মাল বহনকারী বাড়ির মধ্যে 7 দিন পর পর দুটো বাড়িতে আগুন লেগেছিল। আনসার বিদ্রোহ হলো, আরো কত কিছু হবে, কত কিছু হওয়ার সুযোগ আমরা দিচ্ছি এবং দেবো। কেন? জাতিকে এবং দেশকে দয়া করে বিভেদের দিকে ঠেলে দেবেন না। আমি অনেক কাজ করেছি, অনেক ভালো কাজ করেছি, বলি আমি স্বীকার করবো, কিন্তু আমার ভালো কাজ করার বিনিময়ে আমার দেশ এবং জাতিকে আমি বিভক্ত করতে পারি না। সুতরাং প্রিয় ভাইরা, আজকে এই সমস্ত কথাবার্তা আমরা বুঝি, আমরা জানি, এই বয়সটা আমাদের ছিল, এই 26 বছর বয়স, 25 বছর বয়স, 24 বছর বয়স। আমার তো একবারে 26 বছর বয়স হয় নাই, একদিন থেকে শুরু হয়েছে, এক মুহূর্তে শুরু হতে আজকে আমাদের 75 বয়স হয়েছে। তোমাদের একদিন হবে, বুঝতে পারবে। সেদিন যদি কেউ বলে যে আমরা তোমাদের এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিলাম, তখন তোমাদের কেমন লাগবে? সেদিন যদি আসে বলে, কিংবা দুদিন পরে যদি কেউ বলে যে তোমাদের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিলাম, যদি তোমাদের মতো কেউ আবার চলে আসে নতুন করে, তখন কি হবে? সুতরাং কথাবার্তা বলার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশের একটা ভালো প্রতিবেশী নাই। একটু মাথায় রাখতে হবে যে আমাদের দেশের পাশে যারা আছে তারা কখনো বাংলাদেশকে স্থির থাকতে দিতে চায় না। আমাদের মনে রাখতে হবে যে আমরা ওদের সুযোগ দিতে চাই না, দিতে দেবো না। আজকে বাংলাদেশ নিয়ে কত কথা বলতেছে, কেউ কেউ তো চট্টগ্রাম নিয়ে যায়, কেউ লালমনিরহাট নিয়ে যায়, কেউ দিনাজপুর নিয়ে যায়। বাবা, হরিলুটের মার বাংলাদেশ না, সম্ভব না। তো আমি যেটা বলতে যাচ্ছি এখন, আমাদের এই যে আগুন, এই যে বিদ্রোহ, এই আনসার বিদ্রোহ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো এমনি এমনি হচ্ছে না, খামাখাই হচ্ছে না, কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং তারা সুচিভাবেই বসে আছে। এবং তারা আজকে এই যারা এখানে উপদেষ্টা বিন্দু আছেন তাদের সহযোগী হয়ে আছে। কারণ কি, কেউ এই সচিব, এই সচিব আছে, সবাইকে কিন্তু আমরা চিনি, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমি একটু অন্য কথায় আসি। যে বলতে বলছি ভাই, কথাবার্তাগুলো একটু সাজাই গুছিয়ে লিখি, নাহলে কিন্তু খবর আছে আবার। এখন তো এই আমাদের এই সালাম বলেছে ছোট ভাই, আবার কি জানি আরেকজন বলেছে আমাদের সাংবাদিকদের সঙ্গে আমাদের রিলেশনটা, এই রিলেশনের কথা। তো সাংবাদিকরা ভাই, যখন কোনো সাংবাদিক, আপনার তো মনে আছে আমি ওয়ানে গ্রেপ্তার হয়েছিলাম না? কেন গ্রেপ্তার হয়েছিল জানেন? এটা আমার জানা আপনাদের, এটা হেডের দেওয়া দরকার নাই, কোনো জায়গায় ভিতরে লিখে দিয়ে অনেক কথাগুলো বাস্তব। আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আমাকে যখন নাকি আমি অ্যারেস্ট নিয়ে গেল, তখন আমি আমাকে স্যারের কথা বলা হলো, আমি করি নাই। এমন আমি ঠিক আছে, আমি দুদুকে আমার এই করবো, আত্মসম্পর্ক করবো, দুদুকে দিয়ে আমি আমার সংবাদ সম্পদ জমা দিলাম। তখন গিয়ে দেখি ওখানে অনেক সাংবাদিক, মির্জাবাদ গ্রেপ্তার হবে, কত মজার সময়, সুতরাং ছাপতে হবে। আমি নামগুলো বলবো না, এখানে অনেকেই আছেন। এবং প্রত্যেকটা সংবাদপত্রের মালিক ছিল ভূমিদস্যু, আমি সরি টু সে, প্রত্যেকটা আমি বলে দিতে পারি, আমি বাই নেম বলতে পারি, এবং প্রত্যেকেই আমার দ্বারা আক্রান্ত। আমি সবাইকে ধরেছিলাম, আমি একটা নাম বলতে পারি, আমি সবাইকে ধরেছিলাম, আটকে দিয়েছিলাম। ফলে সমস্ত সাংবাদিকরা আমার বিরুদ্ধে লিখতে শুরু করলো, এমন লেখা লিখলো, সবাই ভাবলো খাইছে মির্জা আব্বাস কি জানি কত টাকার মালিক, 20,000 কোটি টাকা খুঁজে বাড়ি বেরিয়ে গেল। আমার 20,000 কোটি টাকা আছে, টাকা বেরিয়ে গেল। তারপরে না, একে আমার বন্ধুকে অত্যাচার করলো, সে মারা গেল। যাই হোক, আমি যেটা বলছিলাম, তো সংবাদপত্রের ভাইদেরকে বলবো যে এই সমস্ত জায়গাগুলোতে সাবধান থাকবে, একজন লোকের চরিত্র হরণ না করাই ভালো। যাতে একজন লোকে, যেটা আমি যে মূল কথা বলছি যে আমাদের পরিবারের পরিজন আছে, এমন একটা সংবাদ দেবেন না
দিলে যাতে আমরা আমাদের নিজে বিপদ হয়ে ভালো কথা, কিন্তু পরিবার বিপদ হবে এমন সময় না দেওয়াই ভালো। ওই প্লটের কথা বললেন না, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম কালশীতে প্লট দেয়, ওই সময় গ্যাস কামাল চৌধুরী ছিল আপনাদের সাংবাদিকের সেশনের প্রেসিডেন্ট, ওনার রিকোয়েস্টটা দেয় এবং আমি তখন সম্ভবত কমিশনার ছিলাম, আমিও গেছিলাম জায়গাটাতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে ওখানে। অতপর যখন সাংবাদিক ভাইরা আসেন আমার কাছে, কে আসছিল, তো পরবর্তী পর্যায়ে দেশ খালের সময় আমাদের 2-3 জন সাংবাদিক আমার কাছে আসে এবং তাদেরকে আমি খুব স্নেহ করতাম, সাংবাদিক সবাইকে আমি স্নেহ করতাম, কিন্তু তাদেরকে আমি তাদের কথা মতো রাজি হয়ে প্লটগুলো দিলাম। জানেন কি আশ্চর্যের ব্যাপার, আমার বিরুদ্ধে মামলা কিন্তু এখনো চালু। আমি নেক্সট যে ডেট আমার আছে এই মামলা নেক্সট তারিখ আমি যে দখল করবে, আমি আপনি আমন্ত্রণ জানাবো, আপনারা সবাই থাকবেন ওখানে, যে একটা কত ভুয়া মামলা হতে পারে। 200 সাংবাদিক বোধহয় প্লট পেয়েছেন, 280 সাংবাদিক প্লট পেয়েছে, একা আমি আসামি, একা আমি প্লট দিয়েছি। যারা বেনিফিশিয়ারি তারা কেউ তো আসামি হয় নাই, আর যারা বেনিফিশিয়ারি তারা যখন দেখে যে এই মামলা আমাকে গ্রেফতার করা হলো, একটি কথা শোনা লেখে নাই। এই মামলা আগে করে হাজারে দিতে হয়, একটি কথা সম্ভবত লেখা হয় না। তো ভাই, ওরা আমার কথা আগে আসছিল যে আমাদের একটা প্রোগ্রাম আছে, আপনি যাবেন। আমি ওদেরকে খুব, আপনি জানেন আমি একটু ঢাকার মানুষ, তো সরি তো আমি খুব বিরক্ত হয়ে ওদেরকে রাগ করে কথা বললাম ভীষণ ভাবে। এই কথাগুলি বলছি, এই কথাগুলি তোর কোথায় ছিল, এম কেন আসছো, আর কথা বলেন। তা আমি ওদের নামগুলো আমি কানে বলে দেবো তোমাদের, এখন না। তো যাই হোক, এখন তোমাদের যেটা কথা হলো যে সাংবাদিক এখনো প্লট পায় নাই, আমাদেরকে আমার আর প্লট দেওয়ার ক্ষমতা নাই এই মুহূর্তে। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে এমন করে যাওয়া মন্ত্রী আসবে না যে সাংবাদিক প্লট দেবে, এটা বলে দিচ্ছে। এত সহজ না, এটার জন্য ভাই বুকে চোখ লাগে, মনে সাহস লাগে। তো যাই হোক, আমি সবাইকে আবার অনুরোধ করছি যে দয়া করে একটা শেষ করি। প্রথমত, 24-এর আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবে না, কেউ জাতিকে আপনাদের বক্তব্যের মাধ্যমে, অহংকারী বক্তব্যের মাধ্যমে, যে অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। যিনি আজকে বক্তব্য দিয়েছেন, আমি তাকে অনুরোধ জানাবো, আমাদের সন্তান টেলিভিশনের ক্যামেরায় দেখেন আপনি কি বলেছেন এবং এই কথাটা কি ধর্মীয় ভাবে চলে কিনা। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করেন না। হাসিনা অহংকার করেছিল, পতন হয়ে গেছে। অহংকারী কথাবার্তা বলতো, পতন হয়ে গেছে। সুতরাং এমন কথা না বলাই ভালো যে কথাবার্তা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না। জাতির ভিতরে দয়া করে আপনার বিভক্তি আনবেন না। আমার এটাই হলো কথা। এত কষ্টের অর্জন হাসিনার পতন, সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজন লোকের ইশারায় কথা বলে, এই বাতিলতা করে জাতিকে বিভক্ত করবেন না, এটা আমার সর্বশেষ অনুরোধ। আবারও বলেছি যে ওই সংবিধানটা লেখা হয়েছিল ৭১-এর ৩ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লেখা সংবিধান। আমাদের গায়ে খুব লাগে। এই সংবিধানে গত স্বাধীনতার পর থেকে সংবিধানে চলে আসছে, যারা এই সংবিধানকে যারা মিসইউজ করেছে, যারা অপব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নেন। আরে ভাই, মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলতে হয়? মাথার ব্যথা হলে মাথা কেটে ফেলতে অবস্থিত হয়। সুতরাং যারা করেছে অপব্যবহার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করা দরকার সেটা করেন। আমরা আছি সঙ্গে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।